তো লাস্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম এবারে দুয়ারে সরকার ক্যাম্প ডিসেম্বর মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার থেকেও বড় সুখবর, পুজোর পরেই কিন্তু বহু মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উঠবে, এমনটা কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বহু মহিলাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও নতুন করে আবেদন করতে পারবে। তাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন 2024-এর নতুন নিয়মে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, পাশাপাশি নতুন নিয়মে কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে এবং কোন কোন নিয়ম না মানলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার নাম উঠবে না। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব 2024-এর নতুন নিয়মে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, পাশাপাশি কোন কোন নিয়ম রয়েছে, ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। তো এই যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু 2024 সালের নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম, অর্থাৎ এই ফরম্যাটটি কিন্তু নতুন ফরম্যাট হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। তো ফর্মের প্রথমেই যেটা রয়েছে সেটা হলো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ যে মহিলা আবেদন করবে তার কিন্তু রিসেন্ট একটা কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে আঠা দিয়ে লাগাতে হবে। আঠা দিয়ে লাগানোর পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার কোনো রকম দরকার নেই। এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পাবেন, যেখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এবার পাবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটাও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পাবেন। সেখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে, ফর্মের সঙ্গে কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। তো এইবার আপনারা দেখুন ওপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবেই কিন্তু আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মটি কিন্তু গ্রাহ্য করা হবে, অন্য কোনো ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। পাশাপাশি দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো এবার কিন্তু এখানে স্বাস্থ্যসাথীর যে কার্ড নাম্বার, সেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখতে হবে। বর্তমানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাচ্ছে। সেক্ষেত্রে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার। তো আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই লিখতে হবে, এখানে আপনারা আধার কার্ড নাম্বার লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। প্রথমে লিখতে হবে মহিলার প্রথম নাম। প্রথম নাম লেখার পর মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম লিখবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে লাস্ট হলো পদবি, এখানে আপনার পদবি লিখবেন। ফর্মটা বাংলা অথবা ইংরাজি দুভাবেই আপনারা ফিল আপ করতে পারবেন। সেক্ষেত্রে বাংলা অথবা ইংরাজি যেটা সুবিধা হয় সেইভাবে আপনারা ফিল আপ করবেন। পরবর্তী পেয়ে যাবেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বারটা অবশ্যই সেটা লিখবেন যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে, কারণ সেই মোবাইল নাম্বারেই কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং এসএমএস, যাবতীয় এসএমএস আসবে। পরবর্তী পেয়ে যাবেন ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তারপরে পেয়ে যাবেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তো 1/1/2024 অনুযায়ী কিন্তু 25 বছর হলে পরে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে, প্রথমে জন্ম তারিখ, তারপরে জন্ম মাস, তারপরে জন্ম সাল আপনি লিখবেন। এখানে জন্ম সাল লেখার পর পেয়ে যাবেন 1/1/2024 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা আপনাকে লিখতে হবে। এখানে 25 হতে পারে, 26 হতে পারে, যেহেতু 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। সেক্ষেত্রে যাদের বয়স 25 বছর কমপ্লিট হলো 1/1/2024 অনুযায়ী তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে বয়স বর্তমানে সেই বয়সটা এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ফাদার্স নেম এবং মাদার্স নেম। তো প্রথমে লিখতে হবে মহিলার বাবার নাম, সেক্ষেত্রে ফার্স্ট নেম লিখবেন, মহিলার বাবার নাম লিখবেন প্রথম নাম। লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা পেয়ে যাবেন লাস্ট নেম অর্থাৎ পদবি, এখানে আপনারা পদবি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম, মহিলার মায়ের নাম প্রথম নাম লিখবেন এখানে। লেখার পর মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। তারপর পেয়ে যাবেন পদবি, এখানে আপনারা পদবি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম। তো স্বামীর প্রথম নাম লিখবেন, যদি স্বামী থাকে সেক্ষেত্রে প্রথম নাম লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। তারপর পেয়ে যাবেন মিডিল নেম, মিডিল নেম লিখবেন, থাকলে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। পরবর্তী পেয়ে যাবেন লাস্ট নেম অর্থাৎ পদবি, এখানে আপনারা পদবি লিখবেন। পদবি লেখার পর এটা হলো 1 নাম্বার ফর্ম। এবার পেয়ে যাবেন 2 নাম্বার ফর্ম। টোটাল 4টে ফর্ম আপনারা পাবেন, 4টে ফর্মই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে।
তো 2 নম্বর ফর্মে প্রথমে রয়েছে জাতি, অর্থাৎ আপনার জাতি কোনটা, এসসি, এসটি না আদার্স। সেক্ষেত্রে যদি এসসি হন তাহলে এসসির ওপর টিক করবেন, যদি এসটি হন সেক্ষেত্রে এসটির ওপর টিক করবেন, যদি জেনারেল হন ওবিসি বা জেনারেল সেক্ষেত্রে লাস্ট অপশনে ক্লিক করবেন। যদি আপনার এসসি এসটিতে টিক করেন সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে, সেক্ষেত্রে এখানে আপনারা কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন। যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তবেই কিন্তু আপনারা এসসি বা এসটিতে টিক করবেন। টিক করার পর কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার সেই নাম্বার লিখে দেবেন। বাকি ওবিসি বা সাধারণের জন্য কিন্তু কোনো রকম সার্টিফিকেটের দরকার পড়বে না, আপনারা লাস্ট অপশনে টিক করবেন, তাহলে কিন্তু এই জায়গাটা ফিল আপ না করলেও চলবে। তারপর আপনারা পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে থাকবে ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নাম লিখবেন, আপনি কোন জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন থানা, এখানে আপনার থানার নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তো আপনি কোথায় থাকেন, ব্লকে থাকলে ব্লকের নাম লিখবেন, মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকলে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড নাম্বার, যদি আপনি গ্রাম পঞ্চায়েতের এলাকায় থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, বা যদি আপনি ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম্বার লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ভিলেজ, টাউন বা সিটি, তো এখানে গ্রাম অথবা শহরের নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন হাউস নাম্বার, তো হাউস নাম্বার না দিলেও চলবে, হাউস নাম্বার জানা থাকলে দেবেন, না জানা থাকলে দেওয়ার দরকার নেই। হাউস নাম্বার আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। পরবর্তী পেয়ে যাবেন পোস্ট অফিস, তো এখানে আপনার ডাকঘরের নাম, পোস্ট অফিসের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখবেন। লেখার পর পেয়ে যাবেন পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এবার কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে কিন্তু আপনার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উঠবে না বা আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। প্রথমে থাকবে ব্যাংকের নাম, এখানে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। ব্যাংকের নাম লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম অর্থাৎ শাখার নাম, তো আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম কোনটা আছে সেই ব্রাঞ্চের নাম এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এইবার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড, আইএফএসসি কোড আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা চেকবুকের পাতায় পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাংকের যে আইএফএসসি কোড নাম্বার সেই আইএফএসসি কোড নাম্বার এখানে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে 6টা অপশন রয়েছে, যে যে ডকুমেন্ট আপনি দেবেন বা যে যে ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সেই সমস্ত ডকুমেন্টের উপর কিন্তু টিক করতে হবে। প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, এখানে আপনারা টিক করবেন, ফটো আপনাকে দিতে হবে। পরে পেয়ে যাবেন কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি লাগবে, সেক্ষেত্রে এখানে আপনারা টিক করবেন। তারপরে রয়েছে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি লাগবে, এখানে আপনারা টিক করবেন। তারপরে পেয়ে যাবেন কপি অফ এসসি এসটি সার্টিফিকেট, যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে। যদি আপনার কাছে সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এখানে টিক করার কোনো রকম প্রয়োজন নেই। যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে। তারপর পেয়ে যাবেন ব্যাংক পাসবুক, কপি অফ ব্যাংক পাসবুক অর্থাৎ ব্যাংকের প্রথম পাতার জেরক্স কপি আপনাকে দিতে হবে, বা ক্যান্সেল চেকের জেরক্স কপি আপনাকে দিতে হবে, সেক্ষেত্রে এখানে আপনারা টিক করবেন। বাকি যদি অন্য কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রে এখানে টিক করতে পারবেন। মনে রাখবেন প্রত্যেকটি ডকুমেন্টের নিচে আপনারা সই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগবে, সেক্ষেত্রে প্রত্যেক জায়গায় আপনারা টিক করবেন যার কাছে যে ডকুমেন্ট রয়েছে। এবার পেয়ে যাবেন সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণাপত্র, স্বঘোষণাপত্রই কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, শুধুমাত্র যিনি আবেদনকারী তার একটা সই অথবা টিপসই এখানে দেবেন। দেওয়ার পর কোন তারিখে আপনি জমা করবেন সেই তারিখ এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতিপত্র, এইবার স্বীকৃতিপত্রটা আপনাদের ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্টের ফর্ম, এখানে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য প্রথমেই এখানে আপনার নাম লিখবেন, লেখার পর ডটার ওয়াইফ অফ, অর্থাৎ যদি আপনার স্বামী না থাকে সেক্ষেত্রে ডটারের উপর টিক করে আপনার বাবার নাম লিখবেন, যদি আপনার স্বামী থাকে সেক্ষেত্রে ওয়াইফের উপর টিক করে আপনার স্বামীর নাম এখানে লিখবেন। লেখার পর এখানে অ্যাপ্লিকেশন অন, এখানে তারিখ লিখবেন, কোন তারিখে আপনি জমা করবেন সেই তারিখ লিখবেন। চাইলে এখানে ইংলিশে লিখতে পারেন, চাইলে এখানে বাংলাতেও লিখতে পারেন, দুটো ফরম্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো লেখার পর পরবর্তী অপশন পাবেন মোবাইল নাম্বার, এবার কিন্তু মোবাইল নাম্বার আবারও আপনাকে লিখতে হবে। মোবাইল নাম্বার লেখার পর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখবেন। লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার, এখানে আপনার আধার কার্ড নাম্বার অবশ্যই লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে যারা এই ফর্মটা জমা নেবে তারা কিন্তু সই করবে, এখানে আপনার সই করার প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন জমা নেওয়া আধিকারিকের স্বাক্ষর ও সিল, তো যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু এখানে সই করবে, এখানে কিন্তু আবেদনকারী সই করবেন না। তো এটা গেল তৃতীয় ফর্ম। এবার লাস্ট ফর্ম দেখতে পারবেন, এটা হলো একদম নতুন এবং এই ফর্মটা কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে, যেটা হলো আধার প্রমাণীকরণ। আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, অর্থাৎ আধারের যে সম্মতিপত্র সেটা কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে।
তো আধার সম্মতিপত্র ফিল আপ করার জন্য শুধুমাত্র এই জায়গায় কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে আপনাকে সই করতে হবে। চাইলে দুটো ফরম্যাট রয়েছে, একটা ইংলিশ ফরম্যাট, একটা বাংলা ফরম্যাট, যে কোনো একটি আপনারা ফিল আপ করতে পারেন। ইংলিশে ফিল আপ করলে এখানে আপনারা ইংলিশে আধার কার্ডের নাম্বার লিখবেন, বাংলায় ফিল আপ করলে এখানে আপনারা বাংলায় আধার কার্ডের নাম্বার লিখবেন এবং এখানে আপনারা সই করবেন। পাশাপাশি নিচেও কিন্তু একটা সই করার জায়গা পাবেন, যে কোনো এক জায়গায় আপনারা সই করে দেবেন, তাহলেই কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ আপনার সম্পন্ন হয়ে যাবে। তো এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2024 সালে আবেদন করতে গেলে কোন কোন নিয়ম আপনাকে মানতে হবে, পাশাপাশি ডকুমেন্ট কি কি লাগবে এই প্রকল্পে আবেদন করতে গেলে। তো প্রথমত নতুন যে নিয়ম সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করবেন তাদের কিন্তু সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন না বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নাম উঠবে না। দ্বিতীয়ত বারবার আবেদন করলে কিন্তু আপনার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উঠবে না, অর্থাৎ এর আগেও আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, সেক্ষেত্রে নতুন করে আপনারা আর আবেদন করবেন না, তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নাম উঠবে না। তৃতীয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো এগুলি হলো মূল নিয়ম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2024 সালে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো 1 নম্বরে যে ডকুমেন্ট রয়েছে সেটা হলো আধার কার্ডের জেরক্স কপি, দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তৃতীয়ত ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি অথবা ক্যান্সেল চেকের জেরক্স কপি। 3 নম্বরে যাদের কাছে SC ST সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু SC ST সার্টিফিকেট দিতে পারেন, সেক্ষেত্রে 1200 টাকা প্রতি মাসে পাবেন। এবং তারপর রয়েছে পাসপোর্ট সাইজের রঙিন রিসেন্ট ফটোগ্রাফ, অর্থাৎ যে মহিলা আবেদন করবে তার একটি রঙিন পাসপোর্ট সাইজে কিন্তু ফটোগ্রাফ লাগবে। এগুলি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডকুমেন্ট লিস্ট। তো আশা করছি সম্পূর্ণ ডিটেলসে বোঝাতে পেরেছি যে 2024 সালে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে, কোন কোন নিয়ম আপনাকে মানতে হবে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, A to Z কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো যখন দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে তখন কিন্তু এই পদ্ধতিতে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং এই নিয়ম মানলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।